আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনকে তাই বিষয়টির ফলোআপে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দলীয় নেতার বাসভবন, এমনকি সেনা সদরেও তাকে ছুটতে দেখা যাচ্ছে। কিন্তু চীনা প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবে মার্কিন প্রশাসনের কড়া আপত্তি আছে। চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশে বছরখানেক আগে ইউনুসের কাছে জাতিসংঘের মাধ্যমে আমেরিকা একটি মানবিক করিডোর চেয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, চীনকে করিডোর দিতে হলে আগে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দিতে হবে। আবার চীনের জন্য মালাক্কার বিকল্প কোনো পথ আমেরিকা করতে দিতে চায় না। এই দুই করিডোর দিলে বাংলাদেশ হয়ে যেতে পারে মাদকের সবচেয়ে বড় রুট, সাথে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। এমন সংকটের আশঙ্কাও আছে বাংলাদেশি বিশেষজ্ঞদের মনে। এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের কাছে আকসা ও জিসুমিয়া দুই অস্ত্র চুক্তির অগ্রগতি কত দূর সেটিও জানতে চেয়েছে। প্রশ্ন হলো, এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে? সরকারের কোষাগারে অর্থের সংকট, সেটি মেটাতে চীনের বিনিয়োগ দরকার। আবার ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এমনিতেই বাণিজ্য চুক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে। পাশের দেশ ভারত এই করিডোর বিষয়ে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি নিকট ভবিষ্যতে বাংলাদেশ নিজে একটি কূটনৈতিক বড় রকমের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি হলো চীনের উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অধীনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করার একটি পরিকল্পিত উপ আঞ্চলিক করিডোর। 1990-এর দশকের শুরু থেকে এ নিয়ে আলোচনা হচ্ছে। 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ, 2013 সালে চীন ও ভারতের যৌথ রাজনৈতিক সম্মতির ভিত্তিতে বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা বিসিআইএমইসি হিসেবে আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। সে সময় চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতা বন্দর পর্যন্ত প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের বিষয়ে 4 দেশ সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর এই করিডোরের যাত্রা থেমে যায়। ডোকলাম ও গালওয়ান উপত্যকায় চীন ভারতের সামরিক সংঘাতের ফলে নয়াদিল্লি এই প্রকল্প থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। বাংলাদেশ অংশ কিছু কাজ হয়ে শেষ পর্যন্ত থমকে যায়। সবশেষ তারেক রহমানের চীন সফরে চীন এবার ভারতকে বাদ দিয়ে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি প্রস্তাবটি সামনে নিয়ে এসেছে, যেটিকে আসলে আগের পরিকল্পিত বিসিআইএম করিডোরেরই একটি পরিমার্জিত সংস্করণ বলা যায়। গত মাসে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবিত এই করিডোরের ভৌগোলিক রুটটি অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। এই রুটের শুরু চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউনান প্রদেশের শিল্প ও বাণিজ্যিক রাজধানী কুনমিং শহর থেকে। রুটটি মিয়ানমারের উত্তরাঞ্চলের সীমান্ত শহর মুসে হয়ে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় শহরে ঢুকবে। মান্দালয় পৌঁছানোর পর এই করিডোরটি দুটি প্রধান শাখায় ভাগ হয়ে যাবে। প্রথম শাখাটি মান্দালয় থেকে দক্ষিণ পশ্চিমে এগিয়ে রাখাইন রাজ্যের কৌশলগত গভীর সমুদ্র বন্দর কিয়াফিওর সাথে যুক্ত হবে। কিয়াফিওতে চীন ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিশাল বিনিয়োগ করেছে। দ্বিতীয় শাখাটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে স্থল সীমান্ত পার হয়ে সরাসরি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরের সাথে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। এই করিডোরের আওতায় প্রধান অবকাঠামোগুলোর মধ্যে আছে উচ্চ গতির রেলপথ নির্মাণ, 4 লেনের আন্তঃরাষ্ট্রীয় মহাসড়ক স্থাপন, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং করিডোর রুটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এই রেল ও সড়ক সংযোগের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে পণ্যবাহী ট্রেন ও লরিগুলো মিয়ানমার হয়ে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বন্দরগুলোতে পৌঁছতে পারবে, যা বর্তমানের সমুদ্র পথের তুলনায় পণ্য পরিবহনের সময় প্রায় 2/3 কমে যাবে। প্রশ্ন হলো, এতদিন পরে সে কেন চীনা প্রেসিডেন্ট নতুন মডেলে নিজেদের পুরাতন চাওয়া পূরণের জন্য তারেক রহমানের সরকারকে তাগাদা দিলেন? চীন এই করিডোর কতটা চায় তা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কথাতেই পরিষ্কার। তারেক রহমানের সফর শেষে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে রাগ ঢাক না রেখেই বলেছেন, চীন সরকার এটি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রচলিত আছে শি জিনপিং এর কথা চীনের জন্য বেদবাক্য। তারেক রহমানের সফরের বিষয়টি চীনা প্রধানমন্ত্রী বা অন্য কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসেনি, বরং শি জিনপিং সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। কেন চীনের এত শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব আসলো, যেটি নিয়ে অতীত উদ্যোগ ভেস্তে গেছে?
আবার বাংলাদেশ মিয়ানমারের এই অঞ্চল দিয়ে একটি করিডোর জাতিসংঘের মাধ্যমে পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্র যে চেয়েছিল সেটিও চীন জানে, এবং তারা এটাও জানে বাংলাদেশ সেনাবাহিনীর আপত্তিতে করিডোরটি তখন ইউনূস ট্রাম্প প্রশাসনকে উপহার হিসেবে দিতে পারেনি। এটা জানার পরও কেন চীন এমন একটি প্রস্তাব দিয়ে ভূ রাজনীতির জটিল প্যাচের মধ্যে ফেলে দিল? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর পেছনে দুটি সুনির্দিষ্ট কারণ আছে। এখানে প্রথমটি চীনের সরাসরি স্বার্থের সাথে জড়িত। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক দুর্বলতা হলো মালাক্কা মহাসংকট। চীনের আমদানিকৃত অপরিশোধিত খনিজ তেলের প্রায় ৮০% এবং সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে ঢুকে খুব সরু মালাক্কা প্রণালী দিয়ে। ইরান যুদ্ধে শুরু করতে পারলে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের নজর পড়বে এই মালাক্কা প্রণালীর উপর, এটা চীন জানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর নৌবাহিনী যদি এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং চীনের অর্থনীতি অচল হয়ে পড়বে। 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর চীনের সেই ভয় আরো বাড়িয়েছে। সাবাং বন্দরে ভারতের উপস্থিতি মানে চীনের জন্য মালাক্কাতে ভারতের নজরদারি বাড়ল। বেইজিং অনেক দিন ধরে তাই বিকল্প রুট চাইছে। চীনের কাছে এখন আর সময় নেই, এমন একটা বিকল্প রুট চীনকে তৈরি করতে হবে যেটি সরাসরি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সাথে চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করবে। সিএমবিএসি করিডোরটি বাস্তবায়িত হলে চীনকে আর মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না, তখন সরাসরি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে পৌঁছতে পারবে। এর মাধ্যমে চীনের ইউনিয়ন প্রদেশ সহ পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডলকড প্রদেশগুলোর উৎপাদিত পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করা সম্ভব হবে। সাথে এই করিডোরটি ভারতের চারপাশে চীনের তৈরি মুক্তার মালা, যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস, সেই কৌশলকে আরো সংহত করবে। মিয়ানমারের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে একটি বৃহৎ রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারলে ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কৌশলগত আধিপত্য ও নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় যে কারণে চীন এই করিডোরটি চায় সেটি হলো ২৪শে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চীন দেখছে প্রথমে ইউনূস সরকার, পরে তারেক রহমানের সরকার পুরোপুরি মার্কিন ঘেঁষা। এর মধ্যে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশে চীনের বিপুল পরিমাণ সামরিক খাতের বাণিজ্যের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যেই বাংলাদেশকে চীন থেকে দূরে থাকতে বলেছেন। এ নিয়ে চীনা রাষ্ট্রদূত জবাব দিয়েছেন। আবার ভারত সরাসরি কিছু না বললেও মোংলা বন্দরে চীনের প্রকল্প, তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনকে চাওয়া, এসব কিছুতে যে দিল্লির আপত্তি আছে এমন তথ্য ভারতীয় গণমাধ্যমে ছাপা হয়েছে। মোংলা পোর্টে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য 2015 সালের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতকে জমি দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে সেই ভারতীয় প্রকল্পটি বাতিল করা হয়। তারেক রহমানের চীন সফরের সময় সেই বাতিলকৃত ভারতীয় জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য একটি চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি নয়াদিল্লির জন্য একটি বড় ভূরাজনৈতিক ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আমেরিকা ও ভারত একসাথে দুই দেশকে একটি বার্তা দিতে চায়। কূটনৈতিক কৌশলগত দিক থেকে চীন চায় বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করুক। বাংলাদেশ হয় চীনের বড় মিত্র, না হয় আমেরিকা ও ভারতের। ইউনূসের আমলে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকান আর্মিকে সাহায্য করার জন্য জাতিসংঘের মাধ্যমে মার্কিন প্রশাসন বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিল। তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই করিডোর দেওয়ার জোর চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়ে সেনাবাহিনীর এই করিডোর দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশ তখন জাতিসংঘের মাধ্যমে চাওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মানবিক করিডোর। যে করিডোর জাতিসংঘের হয়ে আমেরিকাকে দেয়নি, সেই করিডোর এখন বড় আকারে চীনকে কিভাবে দিবে সরকার? সূত্রগুলো বলছে চীনের পক্ষ থেকে এই করিডোর চাওয়ার পর মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারের রেয়ার আর্থ আর প্রাকৃতিক সম্পদগুলো চীন প্রায় একাই ভোগ করছে। এই রেয়ার আর্থ যে কোনো মূল্যে আমেরিকা চায়। জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দিয়েও কোনো কাজ হয়নি। আমেরিকার বড় হাতিয়ার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে মানবিক করিডোর দেওয়া ছাড়া চীনের প্রস্তাবিত করিডোরের সম্মতি দিলে তাতে মার্কিন প্রশাসনের ঘোর আপত্তি আছে। অন্যদিকে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই এই প্রস্তাব দেয় বাংলাদেশের চায়না দূতাবাসের জন্য। এখন এই করিডোর প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সফর শেষে শুধু সংবাদ সম্মেলন করে বসে থাকেননি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি এরপর বিষয়টির ফলো আপ জানতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। রাজনৈতিকভাবে সমর্থন আদায়ের জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথেও বৈঠক করেছেন।
সবশেষ সেনা সদরের ন্যাশনাল ডিফেন্স কলেজে গিয়ে লেকচারও দিয়েছেন। চীন এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কাছে এই মানবিক করিডোর চায়। এই করিডোরের সম্মতি অসম্মতির উপর ঝুলে আছে চীন তিস্তা প্রকল্পে সাহায্য করবে কি করবে না সেই সিদ্ধান্ত। কিন্তু চীনকে এই করিডোর দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত চটে যাবে, এটি বাংলাদেশ সরকার জানে। তার চেয়ে আরো একটি বড় বিপদ আছে, সেটি হলো দেশের নিরাপত্তা সংকট যে দেখা দিতে পারে তা প্রায় সব বিশেষজ্ঞরাই বলে থাকেন। বাংলাদেশের পার্বত্য সীমান্তে এমনিতেই বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। গত 1 মাস ধরে সেখানে সেনাবাহিনীর সাথে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে টেকনাফ উকিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার হয় ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বোঝা এই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। প্রশ্ন হলো, বাংলাদেশ কি একই সাথে আমেরিকা ও চীনের চাওয়া মতো আলাদা আলাদাভাবে করিডোর দিবে? বাংলাদেশ সরকারের শীর্ষ মহল অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে চীন দ্রুত সিদ্ধান্ত চায় আর আমেরিকার পরিষ্কার না আছে, কারণ আমেরিকা কখনোই চীনকে মালাকার বিকল্প পথ তৈরি করতে দিতে চায় না। আমেরিকার হাতে ঠেকানোর জন্য বড় হাতিয়ার বাণিজ্য চুক্তি আছে, সাথে তাগাদা দিচ্ছে আকসা ও জিসুনিয়া চুক্তি করার জন্য। এই চুক্তি দুটি করে ফেললে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা একেবারেই বন্ধ করে দিতে হবে বাংলাদেশকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের আপত্তি অগ্রাহ্য করলেও মার্কিন আপত্তিকে পাশ কাটানো প্রায় অসম্ভব বাংলাদেশের পক্ষে। আবার চীন চায় বিষয়টির দ্রুত সমাধান। এমন জটিল পরিস্থিতিতে করিডোরকে ঘিরে শিগগিরই বড় ধরনের ভূরাজনৈতিক খেলা শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। এখন এই পর্যন্ত সবাই সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, ভারতকে উপেক্ষা করে তারেক জামানাতেও পাক ঘনিষ্ঠতা বাংলাদেশের রাজনীতি ও ভূ রাজনীতিতে কি এক অভূতপূর্ব এবং বিতর্কিত মোড় আসতে চলেছে? যে পাকিস্তান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার চরম শত্রু ছিল, আজ কি সেই পাকিস্তানের দিকে ঝুঁকছে ঢাকা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে সম্পর্কের সূত্রপাত হয়েছিল তা কি তারেক রহমানের জামানাতেও সমান গতিতে এগিয়ে চলেছে? একদিকে জাতিসংঘের সদর দপ্তরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ঊর্ধ্বতার বৈঠক, অন্যদিকে পাকিস্তান থেকে হাজার হাজার টন চাল আমদানির মেগা প্ল্যান। কিন্তু এর পেছনে কি শুধুই বাণিজ্য, নাকি ভারতের অকৃত্রিম বন্ধুত্বকে উপেক্ষা করে বাংলাদেশকে কোনো বিশেষ চক্রে জড়ানোর গভীর ষড়যন্ত্র? ঘটনার সূত্রপাত গত পরশু 7 জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মুখোমুখি বসলেন বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীরা। দ্বিপাক্ষিক এই হাই প্রোফাইল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ, আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। কিন্তু কি আলোচনা হলো এই বৈঠকে? জানা গেছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের মতো অত্যন্ত সংবেদনশীল ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই আলোচনার টেবিলে স্থান পেয়েছে। এই বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি বড় বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অংশীদারিত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ঢাকা। কিন্তু প্রশ্ন জাগে, এই অভিন্ন ইতিহাস বলতে কি 1971-এর পূর্বের ইতিহাসকে ইঙ্গিত করা হচ্ছে? এই বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। বৈঠকের রাজনৈতিক উত্তাপের মধ্যেই সামনে এসেছে একটি বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ। এই আমদানি কিন্তু কোনো বেসরকারি মাধ্যমে নয়, সরাসরি G2G বা সরকার টু সরকার চুক্তির মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের জরুরি চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসেই এই সংক্রান্ত চূড়ান্ত চুক্তি সই হওয়ার কথা রয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে আসল বিতর্ক। অতীতে পাকিস্তানের চালের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিকারক উপাদান বা নিম্নমানের কারণে পাকিস্তানি চালের চালান ফেরত পাঠিয়েছিল। যে চাল ইউরোপ বর্জন করছে, সেই চাল বাংলাদেশে আমদানি করার পরিকল্পনা কতটা যৌক্তিক তা নিয়ে ইতিমধ্যেই দেশের ভিতরে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়ে গেছে। এই সম্পর্কের ইতিহাস বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2024 সালের 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনাবিহীন বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরালো করার এক দৃশ্যমান প্রবণতা দেখা যায়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগে ভূমিকা নেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর করাচি চট্টগ্রাম প্রথম বাণিজ্যিক জাহাজ চালু হয় স্বাধীন বাংলাদেশে। এমনকি পাকিস্তান নিজে তীব্র অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও কয়েক দফায় বিভিন্ন খাদ্যপণ্য বাংলাদেশে পাঠিয়েছে। আর রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় তারেক রহমানের জামানাতেও পাকিস্তানের প্রতি এই ঘনিষ্ঠতার নীতি পুরোদমে অব্যাহত রয়েছে, যা প্রমাণ করে এটি কোনো সাময়িক নীতি নয়, বরং এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এবার আসা যাক সবচেয়ে বড় ও যৌক্তিক বিতর্কের জায়গায়। প্রথমত, ঐতিহাসিক সত্য এটাই যে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতার শত্রু রাষ্ট্র ছিল। দ্বিতীয়ত, বর্তমান ভূ রাজনীতিতে পাকিস্তান পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত। অর্থনৈতিক দেউলিয়া দশা তো আছেই, তার উপর দেশটির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। বেলুচিস্তান থেকে শুরু করে আজাদ কাশ্মীর, পাকিস্তানের সব জায়গায় সহিংসতা তাদের নিত্যদিনের সঙ্গী। এর উপর রয়েছে ভারতের সঙ্গে তীব্র সীমান্ত সংঘাত। এমনকি কদিন আগে বেলুচ বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের 9 জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। এখানেই সচেতন নাগরিক ও বিশ্লেষকদের প্রশ্ন, যে দেশ নিজ দেশের ভেতরেই আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, যে দেশ নিজের পুলিশ বাহিনীকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই দেশের পুলিশ বাহিনীর কাছ থেকে সক্ষমতা বৃদ্ধির পরামর্শ বা নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশ কিভাবে নেবে? যে রাষ্ট্র নিজেই ব্যর্থ, তার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের এই গভীর সখ্যতাকে আপনি কি বলবেন? এটি কি নিছকই একটি রাজনৈতিক উন্মাদনা, নাকি কোনো বিশেষ ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে জোর করে পাকিস্তানের সাথে ট্যাগ করার চেষ্টা চলছে? এই পুরো সমীকরণের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে বাংলাদেশের স্বাধীনতার অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারত। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক উন্নয়নকে কি বর্তমান নীতিতে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে? পাকিস্তানের মতো একটি অস্থিতিশীল রাষ্ট্রকে কাছে টেনে ভারতের মতো একটি শক্তিশালী ও পরীক্ষিত প্রতিবেশীকে দূরে ঠেলে দেওয়ার পরিণতি কি হতে পারে, তা নিয়ে চিন্তিত কূটনৈতিক মহল। এখানে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, বাংলাদেশের কত শতাংশ সাধারণ মানুষ আসলে এই ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করে? আমি তো বলবো, উগ্র সাম্প্রদায়িক জঙ্গি জামাত গোষ্ঠী ছাড়া কেউ নয়। সেটি কত শতাংশ হবে? ম্যাক্সিমাম 10%। ইতিহাস এবং বর্তমানের নিরিখে বাংলাদেশের সিংহভাগ মানুষ কখনোই পাকিস্তানের অগ্রাসী বা উগ্র নীতিকে পছন্দ করে না। তা সত্ত্বেও সাধারণ মানুষের আবেগকে তোয়াক্কা না করে বর্তমান সরকারের এই পাকিস্তান ঘেঁষা কর্মকাণ্ডের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? এটি কি বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে একঘরে করে ফেলবে, নাকি অভ্যন্তরীণ অর্থনীতি ও নিরাপত্তাকে আরো বড় ঝুঁকিতে ফেলবে? দর্শক, ঢাকা ও ইসলামাবাদের এই নতুন সমীকরণ, চাল আমদানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক কেবলই একটি দ্বিপাক্ষিক ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার এক বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। একদিকে অকৃত্রিম বন্ধু ভারতকে উপেক্ষা, অন্যদিকে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ভুল ভুলে গিয়ে মৈত্রীর বন্ধন। এর শেষ কোথায় তা সময়ই বলবে। পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য লাভজনক হবে, নাকি এটি একটি বড় ভুল সিদ্ধান্ত? দর্শক, এ বিষয়ে আপনিও আপনার মতামত দিতে পারেন আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করে, যে আপনারা পাকিস্তানের সাথে বাংলাদেশের এই যে সখ্যতা, এটিকে কিভাবে দেখছেন। সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত কমেন্ট প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। এই মুহূর্তের ভিডিও